আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ তার যে ভেরিফাইড ফেসবুক পেজ, মানে চিফ অ্যাডভাইজার গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এই শিরোনামে যে ফেসবুক পেজটা আছে সেখানে উনি একটা পোস্ট দিয়েছেন এবং আমার কাছে মনে হয়েছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পোস্ট। প্রধান উপদেষ্টা নিজে জনগণের সঙ্গে তার মত বিনিময়ের জন্য যে ফেসবুক সোশ্যাল মিডিয়ার যে মাধ্যমটা বেছে নিয়েছেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই কারণে উনি এটা অনেকদিন ধরেই করছেন। উনি এখানে একটা কমেন্ট করছেন, উনি একটা পোস্ট দিচ্ছেন, কিছু ইনফরমেশন দিচ্ছেন জনগণকে, এবং সঙ্গে সঙ্গে তার পেছনে জনগণও তো রিয়াকশন দিচ্ছে। এটা খুবই আমার কাছে মনে হয়েছে খুব ভালো জিনিস, এবং এটা যদি চলতে থাকে তাহলে আমার ভালো। আমি এটাকে মনে করবো যে মানুষের সঙ্গে, সরকারের সঙ্গে জনগণের একটা মানে মত বিনিময়ের একটা সুযোগ এখানে থাকে, এবং তাতে হয়তো প্রকৃত চিত্রটা চলে আসতে পারে যে আসলে কি হচ্ছে, সরকার কি করছে, অথবা সরকার কি করছে বলে দাবি করছে, এই সমস্ত নানা প্রসঙ্গ কিন্তু উঠে আসতে পারে। তো আমি আজকে যে পোস্টটা নিয়ে কথা বলতে চাই, সেই পোস্টটাতে উনি যে কাজটা করেছেন সেটা হলো, আমাদের এখানে এই দেশে গত এক বছরে, মানে এই ডিসেম্বর 2025 সালে, মানে উনি যে সময়টা পরিপূর্ণভাবে ছিলেন, এই সময়ে সংখ্যালঘু সংক্রান্ত যতগুলি ঘটনা ঘটেছে তার একটা ফিরিস্তি উনি দিয়েছেন, এবং এই লম্বা একটা পোস্ট দিয়েছেন, এবং লম্বা পোস্টের নিচে মূল যে বক্তব্যটা, ওনার যে মূল যে আপনার যে মেসেজটা, সেটা হচ্ছে গিয়ে এই সংখ্যালঘু সংশ্লিষ্ট অধিকাংশ ঘটনায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, এই হলো তার মূল মেসেজ। এই মেসেজটা জিতে যে তিনি যেটা করেছেন, তিনি পুলিশের নানা রকম নথি পর্যালোচনা করে একটা পরিসংখ্যান দিয়েছেন, এবং সেই পরিসংখ্যান উনি বলেছেন যে 2025 সালে এ ধরনের সংখ্যালঘু সংশ্লিষ্ট 645টি ঘটনার তথ্য পাওয়া গেছে, এবং সেই 645টি কি আছে না আছে তিনি সেগুলি উল্লেখ করেছেন। এবং উল্লেখ করতে যে উনি যে ব্রেকআপটা দিয়েছেন, উনি ব্রেকআপে বলেছেন যে সাম্প্রদায়িক উপাদান রয়েছে এমন ঘটনা হচ্ছে মাত্র 71টি, মানে 645টির মধ্যে সাম্প্রদায়িক উপাদান রয়েছে এমন ঘটনা 71টি, এবং এই 71টির মধ্যে 38টি ঘটনা হলো মন্দির ভাঙচুর, মন্দিরে চুরি ঘটেছে একটা, হত্যাকাণ্ড হয়েছে একটা, মন্দিরে অগ্নি সংযোগ হয়েছে 8টা, অন্যান্য 23টা। এই অন্যান্যের মধ্যে রয়েছে প্রতিমা ভাঙার হুমকি, ফেসবুকে পোস্ট, উপাসনালয়ের আঙিনায় ক্ষতি ইত্যাদি, এরকম 23টা ঘটনা। এবং এগুলোর মধ্যে পুলিশ 50টাতে মামলা দায়ের করেছে, 50 জনকে গ্রেপ্তার করেছে, এবং অন্যান্য 21টাতে অন্যান্য ব্যবস্থা নিয়েছে। এই হলো ওনার ব্যাখ্যা। এবং এর বাইরে যে ঘটনাগুলি আছে সেরকম ঘটনার সংখ্যা হচ্ছে 574। এর বাইরে মানে কি, মানে সংখ্যালঘু সম্প্রদায় সংশ্লিষ্ট ঘটনা, মানে কোনো একজন হিন্দু ব্যক্তিকে ধমক দেওয়া হয়েছে, হিন্দু ব্যক্তিকে মারা হয়েছে, এরকম ঘটনার কথা পুলিশের হিসাবে উনি উল্লেখ করেছেন, সেরকম আছে হলো 574টা। এবং তার মধ্যে কি আছে, প্রতিবেশী বিরোধ 51টা, জমি সংক্রান্ত বিরোধ 23টা, চুরি 106টা, পূর্ব শত্রুতা 26, অস্বাভাবিক মৃত্যু 172। অস্বাভাবিক মৃত্যু 172 মানে এটা কি ভাই? অস্বাভাবিক মৃত্যু জিনিসটা কি বোঝার চেষ্টা করেন। এই অস্বাভাবিক মৃত্যু হচ্ছে 172টা, এরা সবাই সংখ্যালঘু, এবং এটা ওনার বিবেচনায় সাম্প্রদায়িক সহিংসতা নয়। ধর্ষণ 58টা, এটাও সাম্প্রদায়িক সহিংসতা নয় ওনার বিবেচনায়। অন্যান্য হলো 138টা। এই হলো ওনার হিসাব। এবং উনি যে সাম্প্রদায়িক যেটা বলেছেন, মানে মন্দির এবং মন্দির সংক্রান্ত যে ঘটনাগুলি ঘটেছে, কেবল এগুলোই ওনার দৃষ্টিতে সাম্প্রদায়িক ঘটনা। মানে এই ব্যাখ্যা শুনলে না, মানে আমি কি বলবো, পৃথিবীর যে কোনো লোক এই ব্যাখ্যা শুনলে পরে তার ভিমরি খাবে। যে মন্দিরে আক্রমণ না হলে, মন্দির সংশ্লিষ্ট ঘটনা না হলে সেটাকে উনি সাম্প্রদায়িক ঘটনা বলছেন না। একটা হিন্দুকে আপনি মেরে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন, এটা সাম্প্রদায়িক ঘটনা নয়। এটা কি ভাই? একটা মুসলমানকে পোড়াতে পারতো? একটা মুসলমানকে মেরে আগুন দিয়ে পোড়ানো সম্ভব?
হিন্দু বলেই সম্ভব। এটা ওনার কাছে সাম্প্রদায়িক ঘটনা মনে হয় না। তো উনি সাম্প্রদায়িক ঘটনার ডেফিনিশনই তো বুঝেন না। ভদ্রলোক আবার শান্তিতে নোবেল টোবেল পেয়ে গেছেন, বেশি কিছু বলা যাবে না। ওনাকে যারা এই তথ্যগুলি দিয়েছেন তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনার সাম্প্রদায়িকতার অর্থ বুঝেন ভাই? অর্থ বুঝেন? মানে অস্বাভাবিক মৃত্যু হচ্ছে হিন্দুদের, স্বাভাবিক মৃত্যুতে কোনো সমস্যা না, অস্বাভাবিক মৃত্যু হচ্ছে, এটা সাম্প্রদায়িকতা না। তারপরে আপনার হত্যাকাণ্ড হচ্ছে, সাম্প্রদায়িকতা না, এটা কিছু হলো। আপনি একজন লোককে জমি সংক্রান্ত বিরোধে একটা হিন্দু পরিবারকে বাইরে থেকে উচ্ছেদ করলেন, এটা সাম্প্রদায়িকতা না? তার জমি দখল করলেন, এটাও সাম্প্রদায়িকতা না? ওই লোকটা যদি হিন্দু না হতো তাহলে পারতেন এটা করতে? যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না। উনি মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, তাই ওনাকে আর এত বেশি কিছু বলতে চাই না। আমি কেবল এই ওনার যে পোস্টটা আছে, এই পোস্টের নিচে যে কমেন্টগুলো আছে, অনেকগুলো কমেন্ট ওখানে পড়েছে, এবং সেই কমেন্টের কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। 466টা কমেন্ট পড়েছে যখন আমি দেখছি, মানে ওনার এই পোস্ট দেওয়ার 5 ঘন্টার মাথায় 466, এবং 49টা শেয়ার হয়েছে, এবং 2300 আপনার বিভিন্ন রকম রিয়াকশন দেখা গেছে। কেউ হাহা দিয়েছেন, কেউ লাভ দিয়েছেন, কেউ লাইক দিয়েছেন, এগুলো দিয়েছেন। ওটার আমি আর মানে আপনার বিস্তারিত বিশ্লেষণে যাচ্ছি না। আমি কেবল ওনার এখানে যে কমেন্টগুলো পড়েছে, আমি সেখান থেকে কিছু কমেন্ট আপনাদেরকে আমি পড়ে শোনাতে চাই। সেগুলো শুনলে আপনি বুঝতে পারবেন মানুষ ওনার এই পোস্টটাকে কীভাবে নিয়েছেন। এবং আমি যেগুলো পড়ছি সেগুলি সবই যে হিন্দুদের তা না, 2-1টা মুসলমানেরও আছে, বাট হিন্দুদেরই বেশি। হৃদয় রায় নামে একজন লোক লিখেছেন, একজন নোবেল জয়ী সরকারে থাকার পরও কেন 38 মন্দিরে ভাঙচুর হবে। আবার রাজীব সরকার লিখেছেন, মন্দির ভাঙছে কাশেম, মামলা হয়েছে আবুল নামের আওয়ামী লীগ নেতার নামে। কাশেম পুনরায় আরেকটা মন্দির ভাঙার প্ল্যান করছে আরেক আওয়ামী লীগ নেতার নামে মামলা দিবে বলে। বিষয়টা দাঁড়ালো কি? বিদ্যুৎ মণ্ডল লিখেছেন, একটাও বিচার হবে না, কারণ রাষ্ট্র নীরব ভূমিকা নিয়েছে। সংখ্যালঘুরা কিছু বললেই রাষ্ট্রদ্রোহী হয়ে যায়, ভারতে দালাল হয়ে যায় ও রয়ের এজেন্ট হয়ে যায়। অথচ 1200 টন ইলিশ রপ্তানি হয় এখন। মোহাম্মদ নাজমুল হাসান লিখেছেন, 1600-র বেশি মব ভায়োলেন্স হয়েছে, একটারও বিচার হয়নি, মামলাও হয়নি। কাকু শুধু ফেসবুকে লম্বা লম্বা পোস্ট দেয়। সোহাগ দাস লিখেছেন, সংখ্যালঘুদের মধ্যে যদি একজনও বিচার পেয়ে থাকে জানাবেন। উনি কিন্তু চ্যালেঞ্জ করলেন, একজনও সংখ্যালঘুকে বিচার পেয়েছে তার উপর ঘটে যাওয়া অত্যাচারে। সুরঞ্জিত বাবু সেন লিখেছেন, এতদিন পরে কেন এমন বাক্য বলতে হলো, কোনো কিছু আছে নাকি পর্দার আড়ালে। ফ্লুটিস্ট বকুল রায় তিনি লিখেছেন, উনি একটু ডিটেল লিখেছেন, এটাই আমি শেষ মন্তব্যটা একটু পড়তে চাই, যে ডক্টর ইউনূস যে একজন মিথ্যুক এটার প্রমাণ তিনি নিজেই দিলেন। 2025 সালে 645টি ঘটনার মধ্যে শুধু 71টি ঘটনায় সাম্প্রদায়িক উপাদান পাওয়া গেছে বলেছেন ডাক্তার ইউনূস। তার হিসাব হলো, মন্দির ভাঙচুরের 38টা মন্দিরের চুরি 1টা, হত্যাকাণ্ড 1টি, মন্দিরে অগ্নিসংযোগের 8টি, প্রতিমা ভাঙার হুমকি, ফেসবুক পোস্ট, উপাসনালয়ের আঙ্গিনায় ক্ষতির মতো 23টি ঘটনা রয়েছে। অর্থাৎ শুধু তিনি বোঝাতে চাচ্ছেন যে মন্দিরে হামলা হলে সাম্প্রদায়িক হামলা, অন্য ঘটনাগুলো যেহেতু মন্দিরের নয় তাই ওগুলো সাম্প্রদায়িক নয়। শুধু 2025 সালের কিছু জনপ্রিয় সংবাদ দেখি। 1, দীপুকে নগ্ন করে অর্ধমৃত অবস্থায় পুড়িয়ে মারা তো মন্দিরে হয়নি। রাউজানের ঘরে তালা দিয়ে আগুন দেওয়া, সেটাও মন্দিরে হয়নি। ঝিনাইদহে হাতে লাল সুতা থাকায় ভারতীয় গুপ্তচর বলে গোপাল বিশ্বাস নামে হিন্দু যুবককে মারধর, মন্দিরে হয়নি। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, এটাও মন্দিরে হয়নি।
এর বাইরে অপ্রকাশিত ঘটনা বাদ, এগুলো তো সবাই জানে, এগুলো মন্দিরে বা উপাসনালয়ে হয়নি। কিন্তু ডক্টর ইউনূসের দেওয়া ৭১টি ঘটনা শুধু মন্দিরের, তার মানে এগুলোকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখেন না তিনি। দৃষ্টির আড়াল থেকে এরকম অনেক ঘটনা আছে, তাকে প্রধান উপদেষ্টা বলতে লজ্জা করে। এরকম মিথ্যুক একজন বাংলাদেশ পরিচালনা করেন। এই যে বক্তব্যটা আমি পড়লাম, আমি জানি এখানে আবেগ আছে অনেক কিছু, কিন্তু আমার কথা হলো যে ডক্টর ইউনূসের এই তালিকাটা, ওনার নিশ্চয়ই কিন্তু অ্যাডমিন আছেন, উনি তো এগুলো প্রচার করেন। এই অ্যাডমিনের মেধা এবং এই অ্যাডমিনের কাণ্ডজ্ঞান সম্পর্কে আমার একটু সন্দেহ হচ্ছে। উনি কি ডক্টর ইউনূসকে মানুষের কাছে হাস্যকর করে তোলার জন্য এই পোস্ট দিয়েছেন? এই পোস্ট তো দুনিয়ার সবাই দেখবে, বিদেশের লোকজন দেখবে। তারা যখন দেখবে যে মন্দিরে আক্রমণ না হলে ডক্টর ইউনূস সেটাকে সংখ্যালঘু নির্যাতন বলে মনে করেন না, তারা কি ভাববে? আমি ডক্টর ইউনূসকে প্রশ্ন করি, আপনি এগুলি কাদেরকে রেখেছেন আপনারা এই সমস্ত কাজ করার জন্য? নাকি এটা আপনিই দিয়েছেন? আমি জানি না। আপনি এত মানে এতটা মানে কম বুদ্ধিসম্পন্ন আপনি হবেন এটা আমি ভাবতেই পারি না। নিশ্চয়ই কাউকে না কাউকে দায়িত্ব দিয়েছেন। এই লোকগুলি তো আপনাকে ডুবাচ্ছে ভাই। অবশ্য আপনি এমনি তো ডুবার আর খুব বেশি একটা বাকি নাই, যতটুকু আছে সেটুকুও ডুবাবে এরা। একটু সতর্ক হন। আপনার নামে যা কিছু প্রচারিত হয় সেগুলোর সম্পর্কে একটু সতর্ক হওয়া দরকার, কারণ যা কিছুই প্রচারিত হচ্ছে আপনার ভেরিফাইড অ্যাকাউন্টে দায় দায়িত্ব কিন্তু আলটিমেটলি আপনাকেই নিতে হবে, এবং গালি সেটা আপনাকেই শুনতে হবে। প্রিয় দর্শক, আমরা দেশে কোনো ধরনের সাম্প্রদায়িক সংঘাত চাই না, আমরা সংঘাতই চাই না। আর সংখ্যালঘুর উপর আক্রমণ সেটা তো আরও চাই না। একটা দেশ কতটা সভ্য সেটা আসলে নির্ভর করে সেই দেশে সংখ্যালঘুরা কতটা নিরাপদে থাকতে পারেন তার উপর। এই উপলব্ধিটা যতক্ষণ পর্যন্ত মাধ্যম অন্যান্য যে সকল জাতীয় গণমাধ্যম রয়েছে, সেই সকল গণমাধ্যমে যে সকল এলাকাতে রাজনীতির যে বিরোধ আছে, সেই বিরোধের গল্পগুলো বড় করে ছাপা হচ্ছে বা প্রকাশিত হচ্ছে। এর বাইরে বেশিরভাগ যে নির্বাচনী এলাকা, সেখানে বিএনপি, জামাত বা অন্যান্য যারা প্রতিদ্বন্দ্বিতার মাঠে আছেন, সেখানে যেটাকে বলা হয় নির্বাচনের যে আমেজ, উৎসব বা নড়াচড়া বলতে গেলে শুরুই হয়নি। বলা হচ্ছে যে আনুষ্ঠানিক যে প্রচারণা শুরু হবে যে তারিখ থেকে, ওই দিন থেকে নির্বাচনের সমাবেশ তুঙ্গে উঠবে, বড় বড় জনসভা বেশ হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে যে শোডাউন এবং জনগণকে আকৃষ্ট করার প্রাণান্ত চেষ্টা চালাবে, আর তখন থেকে নির্বাচনটা জমে উঠবে। কিন্তু বাস্তবতা হলো যে ইতিপূর্বে আমাদের দেশে যে সকল নির্বাচন হয়েছে, সকল নির্বাচনের 1 মাস আগের থেকেই মূলত নির্বাচনের মাঠটি জমজমাট হয়ে যায়। তো সেই দিক থেকে আজকের দিন পর্যন্ত নির্বাচনের মাঠে নির্বাচনের কোনো আমেজ নেই। ঢাকা শহরের যারা অধিবাসী, তারা তাদের নির্বাচনী এলাকায় প্রতি বছর যেভাবে প্রার্থীদের আনাগোনা দেখেন, মিছিল দেখেন, মিটিং দেখেন, বা নির্বাচন সম্পর্কে সাধারণ মানুষের যে আগ্রহ থাকে, উৎসাহ থাকে, উদ্দীপনা থাকে, এই জিনিসগুলো নেই। বিনিময়ে যেটা আমরা পাচ্ছি, গ্যাসের দাম কেন কমছে না, সিলিন্ডার গ্যাসের অবস্থা কী, সিলিন্ডার গ্যাস যারা সাপ্লাই করে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কী কী পন্থা অবলম্বন করা যেতে পারে, এগুলো লিড নিউজ হচ্ছে। এর বাইরে জামাতের নেতা কোথায় ধরা পড়লেন, বিএনপির কোন নেতা কোন জায়গাতে গিয়ে কি করলেন, এ সকল যেসব টুটকা খবর রয়েছে সেগুলো ভীষণ রকম প্রাধান্য পাচ্ছে। আমাদের দেশের রাজনীতির যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা রয়েছেন, তাদেরকে বাদ দিয়ে মার্কিন রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে নতুন আসলেন, তিনি কেমন, তারপর তিনি কার পক্ষে থাকবেন, তিনি কী সিদ্ধান্ত দেবেন, এগুলো নিয়ে মানুষ মাতামাতি করছে। তো এই যে একটা দৃশ্যমান যে জিনিসগুলো আমরা দেখছি, সেই দৃশ্যমান বিষয়বস্তুর মধ্যে
রাজনীতির, নির্বাচনের, ভালো একটি নির্বাচনের এবং ভোট প্রদানের যে একটি স্বতঃস্ফূর্ত অবস্থা ফুটে ওঠে, তার কিয়দাংশ, একেবারে অল্প অংশ আমরা দেখতে পাচ্ছি না। বরং বর্তমানে এই জমানাতে বসে যদি কেউ বলে অসাধারণ একটি নির্বাচন হচ্ছে, শতকরা 80% ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হবেন, মনের আনন্দে জাগো বাহে কণ্ঠে সবাই বলে ধানের শীষ দাড়িপাল্লাতে ভোট দেবেন, ট্রাক মাখায় ভোট দেবেন। এই কথাকে একটু গুলিস্তান মোড়ে বলে আসেন, মিরপুর শাহালির মাজারের কাছাকাছি বলে আসেন, বা অন্য বিভাগীয় শহরের যে জনগুরুত্বপূর্ণ এলাকাতে গিয়ে আপনি যদি এই কথা মাইকে বলেন, সব লোক একেবারে বলবে যে এটার কুল্লু খালাস, একেবারে বদ্ধ উন্মাদ হয়ে গেছে এই লোকটি। তো বুঝতেই পারেন যে নির্বাচনের যে দৃশ্যমান যে বিষয়গুলো, তার সঙ্গে মানুষের মনস্তাত্ত্বিক, মানুষের চিন্তা চেতনা, আশা আকাঙ্ক্ষা, তার কোনোটির মিল নেই। আর যখন আপনি রাজনীতিতে ইতিবাচক কোনো কিছু আশা করবেন, সেই ইতিবাচক আশার 1 নম্বর কন্ডিশন বা শর্ত হলো আপনার মন যা বলবে এবং ঠিক সেইভাবে আপনি চিন্তা করবেন। আপনি যেভাবে চিন্তা করবেন ওইভাবে আপনি কাজ করবেন। আপনি যেভাবে কাজ করবেন ওভাবে মাঠের আওয়াজ বের হয়ে যাবে। এখন আপনি নিজে চিন্তা করুন যে আপনি ভোটের কথা কয়বার চিন্তা করছেন। একজন লোককে আপনি এমপি বানাবেন, এই এমপি বানানোর জন্য আপনি কতটা উদ্যোগী, আশান্বিত এবং যাকে বলা হয় অংশগ্রহণ করতে আগ্রহী, নিজের কাছে প্রশ্ন করেন। তাহলে বুঝতে পারবেন যে যা দেখছি তা সত্য নয়, যা শুনছি তাও সত্য নয়, আর যা হবে তাও সত্য নয়। এখন আজকে শিরোনাম প্রসঙ্গে আসি। সেটি হলো এই যে পর্দার সামনে দৃশ্যমান যে বিষয়গুলো দেখছি, এবারে নানা জটিল সমীকরণ রয়েছে। পর্দার আড়ালের খেলাধুলা, এবং সেই খেলাধুলার কারণে গত 17টি মাসে অন্তত 17 দাগনে 34টি ভিন্ন ভিন্ন পরিবেশ পরিস্থিতি আমাদের দেশে উদ্ভব হয়েছে। এবং এক একটা পরিবেশ এবং পরিস্থিতির কারণে মনে হলো এই বুঝি নতুন কিছু হচ্ছে, এই বুঝি এর রাজনীতি শেষ হয়ে গেল, এই বুঝি অন্যের রাজনীতি এলো, এই বুঝি আপাটুস করে ঢুকে পড়লো, এই বুঝি ভারত এটা করলো, এই বুঝি আমেরিকা এটা করলো, তারপর সেন্ট মার্টিন থাকবে কি থাকবে না, মায়ানমারে করিডোর দেবো কি দেবো না, মায়ানমারের সঙ্গে যুদ্ধ হবে কি হবে না, তারপরে আমরা যুদ্ধ বিমান কিনবো কি কিনবো না, আমেরিকা থেকে কিনবো না, ফ্রান্স থেকে কিনবো না, তুরস্ক থেকে কিনবো, বাংলাদেশে কারা কারা আছে দালাল, আইএসের দালাল কারা, ভারতের দালাল কারা, আমেরিকার দালাল কারা, তুরস্কের দালাল কারা। 17 মাস ধরে আমরা যে তর্ক বিতর্ক করছিলাম এবং 34 রকম পরিবেশ পরিস্থিতি আমরা তৈরি করেছিলাম, তা জনাব তারেক রহমান সাহেবের দেশে আসার সঙ্গে সঙ্গে একেবারে মাটি চাপা পড়ে গেছে। আমি তখন বলেছিলাম যে বাঙালির যে আবেগ, এটি 48 ঘন্টার বেশি থাকে না। বিশ্বাস যদি না হয়, এখন তারেক রহমান সাহেবের বাসার সামনে গিয়ে দেখে আসেন, আর উনি যে অফিসে বসেন সে অফিসে কজন লোক গেটের বাইরে দাঁড়িয়ে আছে, কজন লোক ভিতরে যাচ্ছে, কারা যাচ্ছে কারা আসছে, এটুকু শুধু দেখে আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই আবেগপ্রবণ বাঙালি আসলে কি করে। কিংবা এখন কি আপনি শহীদ ওসমান হাদির পরিবারের খোঁজ নেন, তাদের বক্তব্য শুনেন, তার কবরের কাছে যান, বেগম জিয়ার কবরের কাছে যান, তারপরে সংসদ ভবনের সামনে দিয়ে একটু ঘুরে আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আবেগ এবং বাস্তবতার মধ্যে কতটা পার্থক্য রয়েছে। তো যেটা বলছিলাম যে আমাদের এই পর্দার সামনে যে সকল রাজনীতির খেলাধুলা হয় আর পর্দার আড়ালে যে সকল খেলাধুলা হয়, শেষ পর্যন্ত গত 17 মাসে আমরা যেটা দেখেছি, পর্দার আড়ালের খেলাগুলো জয়ী হয়ে যায়। বিএনপির মতো একটা বড় দলকে নাস্তানাবুদ করার জন্য, বিপর্যস্ত করার জন্য, পরাজিত করার জন্য যে শক্তিগুলো পর্দার আড়ালে খেলছে, দেশের ভিতরে এবং দেশের বাইরে,
তাদের সেই খেলাধুলার কারণে বিএনপি রাজনীতির ময়দানে ক্রমশ একা হতে হতে এখন একেবারে রীতিমতো তানহাই নিঃসঙ্গ হয়ে পড়েছে। বিএনপির যে সকল পলিটিক্যাল বন্ধুবান্ধব আছে তারা বাংলাদেশের রাজনীতিতে অনেকেই দেখা গেল কেউ আওয়ামী লীগের এজেন্ট, কেউ জামাতের এজেন্ট, জামাত তাদেরকে লালন পালন করেছে, বি টিম সি টিম ডি টিম বানিয়েছে, গুপ্ত শক্তি বানিয়েছে, বিএনপির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এরকম অসংখ্য লোক যাদের কারণে বিএনপির মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সংঘাত চরম আকার ধারণ করেছে। এমনকি একেবারে ঘোরতর বিএনপি করেন, কিন্তু তার আসলে মনোনয়ন পাওয়ার কোনো যোগ্যতা ছিল না, কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে তাকে। আর অন্যদিকে যে ভদ্রলোকের বা যে ভদ্রমহিলার মনোনয়ন পাওয়ার কথা ছিল সে মনোনয়ন পায়নি। তো যে মনোনয়ন পেয়েছে বলা হয়ে থাকে তাদের অনেকের সঙ্গে হয়তো জামাতের আন্ডার টেবিল একটা সম্পর্ক রয়ে গেছে। এর মধ্যে বিএনপির যে গত 15 বা 20 বছরের যে লড়াই সংগ্রামের মাঠে যারা বীর পুরুষ ছিলেন বা বীর রমণী ছিলেন, দেখলাম যে এইবারের যে নমিনেশন থেকে শুরু করে রাজনীতির যে মেরুকরণ তারা সবাই একে একে ঝরে পড়েছেন। আর যারা এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছেন বিএনপির পক্ষে, বিএনপির কার্যালয়গুলোতে এবং নির্বাচনী এলাকাতে, তারা বিএনপির দুঃসময়ে ঠিক গত 5 বছর ধরে বিএনপির সঙ্গে আছে, দুঃসময়ে সিনা উঁচু করে দাঁড়িয়েছে, এইরকম লোকের সংখ্যা খুব অল্প। বরং বেশিরভাগ লোকই ঘাপটি মেরেছিল, চুপচাপ ছিল, সবাইকে ম্যানেজ করে তোলার চেষ্টা করেছে। তো এইগুলো করার ফলে কী হলো, যারা সত্যিকার অর্থে ত্যাগী নেতা এবং কর্মী যারা রয়েছেন তারা প্রায় সবাই অভিমানী হয়ে পড়েছেন। অনেকে নিজেদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তারা বিরত রেখেছেন। যেহেতু এটা আওয়াজ চলছে যে বিএনপি ক্ষমতায় আসবে, এই জন্য বিএনপির বিরাগ ভাজন হচ্ছেন না, জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে কন্ট্রাডিকশন এবং কনফ্লিক্টে যাচ্ছেন না। তারেক রহমান সাহেব ডাকছেন, তারা যাচ্ছেন, উপস্থিত হচ্ছেন, এটা একটা ফর্মালিটিস। কিন্তু এই ফর্মালিটিসের বাইরে গিয়ে তাদের যা কিছু করার সবাই সেই কাজগুলো কিন্তু করে চলেছেন। ফলে এখন যারা স্টিয়ারিং হাতে আছে, বিএনপি যাদের হাতে, তাদের দল পরিচালনার স্টিয়ারিং দিয়ে দিয়েছেন। গিয়ে দেখুন যে তাদের সঙ্গে তৃণমূলের নেতাকর্মী, তারপরে যারা মনোনয়ন পেয়েছে তারা, যারা ত্যাগী তারা, যারা জামাতের বি টিম সি টিম তারা, যারা ব্যবসায়ী কোটায় এসেছে, যারা আত্মীয় কোটায় এসেছে, পারিবারিক কোঠায় এসেছে, ভালোবাসা মানে প্রেমিক খুব প্রভাবশালী, প্রেমিকাও ঠিক সুন্দরী। তো কাজেই প্রেমিক তার যে প্রভাব, সেই প্রভাব দিয়ে অনেক প্রেমিকার জন্য এখানে মনোনয়ন ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই কর্মকাণ্ডগুলোর ফলে বিএনপি মূলত নিঃসঙ্গ হয়ে পড়েছে তার রাজনীতির অঙ্গনে, এবং এই নিঃসঙ্গতা বাড়তে থাকবে, প্রতিদিন বাড়তে থাকবে। এবং নির্বাচন যদি সত্যিকার অর্থে হয় তাহলে এই বিএনপির একাকী হয়ে যাওয়া, বিএনপির নিঃসঙ্গতা তাদের প্রতিপক্ষকে যথেষ্ট শক্তি যোগাবে। আর নির্বাচন যদি না হয় এই দলটিকে এমন বিপদ এবং বিপত্তির মধ্যে ফেলে দিবে, দ্বন্দ্ব এবং সংঘাতের মধ্যে ফেলে দিবে, যেটা বিএনপির সর্বনাশের জন্য আওয়ামী লীগ শত চেষ্টা করে করতে পারেনি। এবং সেটা আগামীতে যদি কোনো কারণে নির্বাচন না হয় তাহলে সেই সর্বনাশটি উইদিন 15 ডেজ, 15 দিনের মধ্যে ঘটে যাবে। এর বাইরে ধরুন নির্বাচন হলো, তারপরে যেভাবে আশা করা হচ্ছে সেইভাবে একটা ফলাফল হলো, কিন্তু সরকার পরিচালনা করতে গিয়ে বিএনপি কি সেই যে জাস্টিস সাত্তারের যে জমানা, সেই জমানার মতো বিপদে পড়বে, নাকি 91 সনের মতো তারা সফল হবেন? সত্যিকার অর্থে 91 সনে তারা একটা ভালো সরকার চালিয়েছিল, সেরকম সফল হবেন।
আশাবাদ ব্যক্ত করতে পারেন, তারেক রহমান সাহেবের উপর ভরসা রাখতে পারেন, আস্থা রাখতে পারেন। কিন্তু যদি আপনি রাজনীতির যে জনাব অজয় দাশগুপ্ত, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই। অজয় দা, আপনি নিশ্চয়ই এর মধ্যে অনেক কিছু বাংলাদেশে যা যা ঘটছে তার অনেক নমুনা দেখেছেন। আমি একটা ঘটনার কথা বলতেই চাচ্ছি, সেটা হলো যে কয়েকদিন আগে এখানে অবশ্য পরপর দুটো ঘটনা ঘটেছে। একটা ঘটনা হলো যে বেগম খালেদা জিয়া মৃত্যুর পর একটা নাগরিক শোক সভা হলো। এরপর আরেকটা হলো যে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার জন্য, সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা অবাধে এটা পালন করতে পারার জন্য সাংবাদিকদের একটা। তো আমি প্রথমে শোক সভাটা নিয়ে কথা বলি। শোক সভায় অনেকে কথা বলেছেন এবং বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন। এর মধ্যে মাহমুদুর রহমান সাহেব, যিনি আমার দেশের সম্পাদক, ওনার কিছু বক্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আমার ধারণা আপনি পুরো অনুষ্ঠানটা দেখেছেন। আপনার ওটা নিয়ে একটু মূল্যায়ন করেন পুরোটা নিয়ে। আহ নাগরিক শোক সভাটা খুব মানে আমার মনে হচ্ছে গোছানো ছিল এবং তারা সর্বস্তরের বুদ্ধিজীবী মানুষদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তো সেখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাহমুদুর রহমান যখন বক্তৃতা দিতে উঠলেন, তিনি বললেন যে আমাদের ইতিহাসে 5জন জনপ্রিয় নেতা আছেন। তো 5জন জনপ্রিয় নেতা কে কে, আমি তো কান খাড়া করে শুনছি। ভদ্রলোক বুদ্ধিমান মানুষ, নিজের পাতেও ঝোল টেনেছেন, না বলেও পারছেন না। বলছেন যে স্বাধীনতা পূর্ববর্তী সময়ে শেরে বাংলা ফজলুল হক, তারপরে আপনার মৌলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমান। উনি তো বঙ্গবন্ধু বলবেন না, শেখ মুজিবুর রহমান। আর স্বাধীনতার পরে উনার ভাষ্য মতে 2জন ভীষণ জনপ্রিয়, একজন হচ্ছেন জেনারেল জিয়াউর রহমান সাহেব, আরেকজন হচ্ছেন খালেদা জিয়া। তো মূল কথা হচ্ছে তার কাকে পছন্দ, তিনি কাকে নেতা মনে করেন, তার জন্য তো আর ইতিহাস থেমে থাকবে না। কিন্তু যেটা সবচেয়ে মজার বিষয় আমার লেগেছে, তিনি যদি শেখ মুজিবুর রহমানকে জননন্দিত নেতা মনে করেই থাকেন, তাহলে রাত দিন তার বিরুদ্ধে বিষোদ্গার এবং খেয়াল করেন সময়সীমাটা বলছে মানে স্বাধীনতার আগে, মানে স্বাধীনতা পর্যন্ত শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু একজন নেতা, আমার ভাষায় বঙ্গবন্ধু। তো আপনি যদি তাকে সেরকম জনপ্রিয় নেতা মনে করেন, তার সবকিছু কালিমা দিয়ে ঢেকে দেওয়া এবং তাকে অপমান করা, রীতিমতো নিয়মিত তাকে হেনস্থা করা, তাকে এবং তার সৃষ্টিকে, তার সৃজনকে, তার বাড়িকে, এগুলোতে মদদ দেয়া, এটা কি ঠিক? এটা তো ঠিক হতে পারে না। দেখেন, 1 নম্বর স্ববিরোধিতা। 2 নম্বর স্ববিরোধিতা, যেটা আমি খুব মজা পেয়েছি আপনার, যে একটা কথা আছে না, আপনি আচরি ধর্ম পরকে শিখাবে। উনি শেষ করছেন, বলছেন আমি শেষ করব তারেক রহমানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে, তোমারও পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। কিন্তু চালাক মানুষ তো পরের লাইনটা বলে নাই, পরের লাইনে আছে অন্তরে তার বল দাও প্রাণে দাও ভকতি। ভকতি বললে তো উনার তো জায়গা নড়ে যাবে না, এই জন্য ভকতিটা আর বলে নাই, শকতি পর্যন্ত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মনে আছে বি চৌধুরীর কথা, বদরুদ্দোজা চৌধুরীর কথা? এই রকম উনি টিভি শোতে এসে যা তা বলতেন, আওয়ামী লীগের বিরুদ্ধে, হিন্দুর বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। কিন্তু দেখা গেল তাকে যেদিন জিজ্ঞেস করা হলো যে শেষ কথা, যে আপনি একটা গান করবেন, কিন্তু উনি বলছে আমি কি গান জানি? বলছেন আপনি ভালো গান, আপনি একটা গান করবেন। উনি আমাদের অবলীলা হেমন্তের গান শুনিয়ে দিয়েছিল। তার মানেটা কি? এরা বিরোধিতাটা রাখে আমজনতার জন্য আর নিজেরা চর্চা করে হেমন্ত রবীন্দ্রনাথ। এটাই তো প্রমাণিত হলো, তাই না? আপনি এর মধ্যে দেখেছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, আমার কাছে মনে হচ্ছে যেন প্রার্থীদের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা আমরা দেখতে পাচ্ছি। কদিন আগে দেখলাম যে নির্বাচন কমিশনে আব্দুল আল মিন্টুর সঙ্গে হাসনাত আব্দুল্লাহর একটা বাকবিতণ্ড হলো। আবার এদিকে দেখছি যে ব্রাহ্মণবাড়িয়াতে রুবিন ফারহানার সঙ্গে এখানকার একজন ম্যাজিস্ট্রেটের বাকবিতণ্ডা, এবং সেটার ভিডিও আমরা দেখতে পেলাম। তো এই প্রার্থীদের যে যে অসহিষ্ণুতা আমরা দেখছি, এটা আসলে কেন হচ্ছে এরকম? দেখেন, প্রথম কথা হচ্ছে অসহিষ্ণু হবার কারণ তো প্রচুর, একটা দুইটা তো কারণ না, কারণ তো প্রচুর। এবং আরেকটা বিষয় হচ্ছে, অসহিষ্ণুতাটা তো আমি তো এর আগেও এই আলোচনায় বলেছিলাম, অসহিষ্ণুতার একটা বিরাট অগ্নিকুণ্ড তৈরি করেছে আমাদের মব, আমাদের ছাত্র জনতা নামের উচ্ছৃঙ্খল মানুষগুলো। এখন দেখেন, প্রত্যেক কথায় দেখবেন, প্রত্যেক দিনই কোনো না কোনো রিল বা ভিডিওতে দেখবেন মারামারি হচ্ছে,
মারামারি মানে কি? যার যাকে ইচ্ছা মারছে, ক্ষিপ্ত হয়ে আগুন দিচ্ছে, এই করছে। এবং আপনি যেটা রুমিন ফারানার বলছেন, তিনি কিন্তু মেজাজ হারিয়েছেন আমি দেখলাম। আমার কাছে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে, মেজাজ হারানো সেটা তার ব্যাপার, কিন্তু মেজাজ হারানোটা তার বিপক্ষে যায়নি। এটা হচ্ছে ইন্টারেস্টিং। বিপক্ষে যায়নি কেন? কারণ সাধারণ মানুষ তিক্ত বিরক্ত হয়ে গেছে। এই তিতি বিরক্তির কারণে সহানুভূতি গেছে তার পক্ষে। আমি ফেসবুকে দেখলাম মানুষ সহানুভূতিশীল হয়েছে তার পক্ষে। প্রথম কারণ হচ্ছে তাকে বিএনপি নমিনেশন দেয়নি। দ্বিতীয় কারণ হচ্ছে উনি স্পোকেন। তৃতীয় কারণ হচ্ছে উনি কিন্তু শুরু থেকে কথা বলে যাচ্ছেন। যারা কথা বলেছে বাংলাদেশে, আপনারা যারা কথা বলেছেন, তাদের তাদের মধ্যে রুমিন ভারানা একজন। তো তাকে এরকম উঠোন বৈঠকের জন্য আপনি জরিমানা করবেন। আরো যেটা তাৎপর্যপূর্ণ বিষয় আমার মনে হচ্ছে, দেখেন, সম্মান বোধ সমাজ থেকে, ভয় ভীতি এবং আপনাকে কি বলবো যে মানে শ্রদ্ধাবোধ সমাজ থেকে বিলুপ্ত হওয়ার পথে। একজন ম্যাজিস্ট্রেটকে উনি কিভাবে শাসিয়েছেন, একজন নির্বাহীকে। উনি বলেছেন যে আই এম গিভিং ইউ লাস্ট ওয়ার্নিং, এরকম বলেছেন আঙুল তুলে, যে আপনাকে বা তোমাকে আমি শেষ ওয়ার্নিং দিচ্ছি, এরপরে ওয়ার্নিংও দেবো না। এবং আপনার প্রসঙ্গক্রমে বলেছে যে যাদের কথা শুনছো তারা তো শেখ হাসিনার পায়ের কাছে বসে থাকতো, এটা বলেছে কিন্তু। হ্যাঁ, এখন আইরনি দেখেন, উনি শেখ হাসিনার কথা বলছে, আর শেখ হাসিনার দল কিন্তু বাংলাদেশে নাই, ভারতে বসে, দিল্লিতে বসে আপনার সাংবাদিক সমাবেশ করছে। আমি এটাও খুব অবাক হলাম। ধরেন যে হাসান মাহমুদকে আবার দেখলাম সামনে নিয়ে আসা হয়েছে। ব্যক্তিগতভাবে উনি আমাদের এলাকার লোক, চট্টগ্রামের মানুষ, কিন্তু উনার তো ইমেজটা ব্যবহার করা এখন আওয়ামী লীগের জন্য আমি মনে করি ঠিক হচ্ছে না। আমি কোনোভাবেই ঠিক মনে করছি না। কারণ কতগুলো বিষয় তো বুঝতে হবে। আপনাদের এই পতনের পেছনে কিছু মানুষের অবদান ছিল, থাকে না? যেমন ধরেন, ওই যে আপনি জানেন বোধহয় যে একটা লোক জাহাজে করে যাচ্ছে, খুব ভীতু লোক। তো দেখা গেল যে একটা মহিলা জাহাজে থেকে পানিতে পড়ে গেছে, সে সাঁতার জানে না, হাবুডুবু খায়। হঠাৎ দেখা গেল এই চিকন লোকটা পড়ে গেছে ওইখানে, আমার মতো ভীতু লোকটা, এবং সাঁতরায় সাঁতরায় ওই মহিলাকে নিয়ে তীরে এসে উঠছে। তখন সবাই তারে জিজ্ঞেস করতেছে, ভাই আপনি মোবাইল ক্যামেরা সব খুলে গেছে, বলছে এই রিক্স আপনি কেমনে নিলেন চাচা, এই রিক্স, বাপরে বাপ, আপনি তো দেখাই দিচ্ছেন এই সেই। লোকটা চুপ করে আছে। অনেকক্ষণ পরে বলতেছে, তোকে পেঁচাল থামা, আমারে ধাক্কা দিছস কে ক। ওরেও তো ধাক্কা দিয়ে ফেলাই দিছে কেউ, বুঝছেন? হ্যাঁ, এখন প্রশ্ন হলো, এই ঘোলা পানিতে হাসান মাহমুদকে আবার ধাক্কা দিয়ে ফেলার কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, আমার মনে হয় যে বাংলাদেশে আওয়ামী লীগের, আমি মনে করি কি যে অনেকে বলছে যে তারা অনুশোচনা করছে না, এটা নয়। ওই মহিউদ্দিন সাহেবের ছেলে, মহিউদ্দিন চৌধুরীর ছেলে চমৎকার কথা বলেছে। বলছে আমরা ভুল স্বীকারের চাইতেও দায় স্বীকার করতে চাই। এই ধরনের যৌক্তিক কথাবার্তার ভেতর দিয়ে তাদের আসা উচিত। এবং আমি মনে করি যে এই যে বললাম যে এই নির্বাচনের কথা, নো ভোট নো ভোট একটা স্লোগান দেখেছি, মানে নৌকা নাই ভোট নাই, এইটার একটা আপনার মাঝে যা আছে, আর একটা হচ্ছে মানুষের একটা বিরক্তি ভাব আছে। সব মিলিয়ে রুমিন ফারহানা শক্তি পেয়েছেন এবং সেই শক্তিতে তিনি গর্জে উঠেছেন। এখন এই গর্জন আসলে কি গর্জন না বর্জন না অর্জন, সেইটা তো বুঝতে সময় লাগবে মাসুদ ভাই। এটা ভালো বলেছেন। এটা আর কি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন আপনি, নির্বাচন উপলক্ষে কিন্তু আমি যে জিনিসটা লক্ষ্য করছি যে সরকার সরকারের যে ভূমিকাটা, তার কাছে যেন মনে হচ্ছে যে নির্বাচনটা মূল তাদের ফোকাস, তাদের ফোকাস হচ্ছে গণভোট, এবং গণভোটের জন্য তারা প্রকাশ্যে হা ভোটের জন্য ভোট চাচ্ছে। আজকে দেখলাম যে এক পল্লী বিদ্যুৎ থেকে প্রায় 4 কোটির মতো লিফলেট ছাপিয়ে তারা নাকি বিভিন্ন জায়গায় দিচ্ছে হা ভোটের পক্ষে। সারা দেশের আপনি যে কোনো জায়গায় যাবেন, যে কোনো স্থাপনায়, সরকারি স্থাপনায়, প্রাইমারি স্কুলে যাবেন, সেখানে দেখবেন বড় বড় ব্যানার লাগানো যে হা ভোটের পক্ষে ভোট দিন। তারপরে ব্যাংকে যাবেন, ব্যাংকেও লেখা হা ভোটে ভোট দিন। এই যে ব্যাপক প্রচার হচ্ছে, প্রচারের পিছনে তো নিশ্চয় অনেক ব্যয়ও হচ্ছে। তো এভাবে ব্যয় করে সরকার কি একটা ভোট দিয়ে সে ভোটের কোনো একটা পক্ষে ভোট চাইতে পারে? এটা কি ঠিক হচ্ছে? প্রথমত এটা তো পারেই না। ধরেন এই প্রতিষ্ঠানগুলি কি হ্যাঁ না ভোটের পক্ষে প্রচার চালাতে পারে? এবং আমার আরেকটা কথা আছে, ধরেন এই যে বলছে, আমি দেখলাম কোথায় কোথায় ইয়াং ছেলেগুলি বলেছে যে না ভোট দিলে জায়গা হবে না, না ভোট দিলে এটা ছিঁড়ে ফেলবো, ওইটা করব, সেটা করব। তাই যদি সত্য হয়, তাহলে দুটো অপশন আপনি রেখেছেন কেন? আপনি হ্যাঁ এবং না অপশন রেখেছেন কেন? আপনি তো না অপশন না রাখলেই পারতেন, বলতেন যে না এখানে কোনো অপশন চলবে না, হ্যাঁই হ্যাঁ।
তোমরা সবাই হ্যাঁ দিবা, আমরা জানতে চাই কত পার্সেন্ট মানুষ হ্যাঁ বলেছো। এটাই বলতে পারছেন আপনি। আপনি হ্যাঁ এবং না রেখেছেন, আবার না দিতে গেলে তাকে ভয় দেখাচ্ছেন, তার জীবন নিয়ে অতিষ্ঠ করে ফেলবেন, তাকে মেরে ফেলবেন। এটা তো হলো না। এবং আপনি যেটা বলছেন এগুলো কিন্তু আমরা অতীতের আমলেও দেখেছি। তাহলে লাভ কি হলো? কুমিরের মুখ থেকে বেঁচে হাঙ্গরের মুখে পড়া, এটাই লাভ? কুমিরের কাছ থেকে আপনি পালিয়ে এসে হাঙরের কাছে পড়লেন। এই যে বললেন যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো হ্যাঁ না ভোটের পক্ষে বলছে, তারা আসলে জানে হ্যাঁ না ভোট কি? এই যে আপনার এনসিপি, তারা তো জুলাই সনদে সই করে নাই, তারা কেন হ্যাঁ এর পক্ষে বলছে? এগুলো আশ্চর্য না? এই সমীকরণগুলো আপনি কিভাবে মেলাবেন? এগুলো সবগুলো মিলে যেটা প্রমাণ করে মাসুদ ভাই, আমার যেটা মনে হয়, হ্যাঁ না বিষয় নয়, বিষয় হচ্ছে তাদের টিকে থাকা। কারণ তাদের হয়তো টিকে থাকার অস্তিত্ব মাঝে মাঝে টলটলায়মান তো হয়ে যাচ্ছে না। একটা জিনিস তো বুঝতে হবে, বাংলাদেশের সাধারণ জনগণ, আমি যতগুলো ডিজিটাল ফর্মে দেখি, রিক্সাওয়ালা, তরকারিওয়ালা, যাদের আমরা প্রান্তিক মানুষ বলি, গরিব মানুষ, বা যাদের আমরা অন্তঃজ শ্রেণীর মানুষ বলি, তারা সবাই তিক্ত বিরক্ত হয়ে গেছে। আপনি আশ্চর্যজনক ভাবে যদি একটা কিছু পোস্ট করেন ফেসবুকে যে আগে ভালো ছিলাম না এখন ভালো ছিলাম, আপনি দেখবেন হাজার হাজার লোক আগে ভালো ছিল বলতেছে। তাহলে আগে ভালো লোকদেরকে এখন ভালো রাখতে পারে নাই, হ্যাঁ আর না দিয়ে ভালো রাখা যাবে ভাই? হ্যাঁ আর না দিয়ে তো ভালো রাখা যাবে না। কারণ এই হ্যাঁ না আলী রিয়াজের জন্য প্রযোজ্য, এবং আলী রিয়াজের যারা বাংলাদেশে বন্ধু বা দুশ্মন তাদের জন্য প্রযোজ্য, সাধারণ মানুষের জন্য প্রযোজ্য নয়। আপনি আজকে এই অনুষ্ঠানের পরে 10টা আম জনতাকে জিজ্ঞেস করেন যে সে কিসে হ্যাঁ দিবে কিসে না দিবে, বেশি ক্যাচাল দেখলে বলবে কি ভোটই দিব না আমি। এবং আমার মনে হয় এরা চাচ্ছে এইসব ক্যাচালে ভোটই না দিক, তাদেরই এজেন্ডা বাস্তবায়িত হোক, হয়তো এটাই হতে পারে। এই যে নির্বাচনের আগ মুহূর্তে এসে আমরা এক ধরনের মানে আপনার মেরুকরণ দেখছি। মেরুকরণটা এই অর্থে এতদিন দেখলাম যে জামাত ইসলামের সঙ্গে ইসলাম পছন্দ অথবা ইসলাম নামধারী এরকম দলগুলো মিলে 11টা দল মিলে একটি জোট। এখন দেখছি সেখান থেকে একটা বড় অংশ ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বেরিয়ে গেছে। তারা বলছে জামাতের সঙ্গে তাদের নাকি নীতিগত বিরোধ, জামাত নাকি আসলে ইসলামী দলই নয়, এরকম কথাবার্তা বলছে। তো এই নীতির বিরোধ তো জামাত নতুন করে তৈরি করেনি, জামাতের তো এটাই নীতি, সবাই জানে। এখন হঠাৎ করে তারা কখন বুঝতে পারলো, কেন বুঝতে পারলো, বুঝিয়ে আবার সরে গেল। সরে যাওয়াতে জামাতের কি লাভ হলো না ক্ষতি হলো, ইসলামী আন্দোলনের কি লাভ হলো, কার লাভ হলো? কেউ কেউ বলছেন এতে নাকি বিএনপি লাভ হচ্ছে। তো এই বিষয়টাকে আপনি মানে কেমন দেখছেন? দেখেন, এই প্রথম কথা হলো, যেখানেই ধর্মের গন্ধ আছে সেখানে আমি কথা বললে বিপদ না? এমনিতেই তো সংখ্যালঘুরা বিপদে আছে দেশে। কিন্তু এগুলি আসলে ধর্ম টর্ম না। আপনাকে আমি বলি, এগুলি কোনো ধর্ম কিছু নাই। এগুলো এগুলো হচ্ছে ধর্মের নাম করে ভোট এবং পাওয়ার। এখন কোথাও আসন বন্টনে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, হয়তো বা ধরেন তারা যা চেয়েছে তা পায়নি, এবং তারা মনে করছে যে এখন এখানে আমি সবসময় একটা কথা বলি, আপনি কি ভারত বা এরকম বড় দেশের স্পিকার হবেন না ভুটানের প্রধানমন্ত্রী হবেন? এরা ভুটানের প্রধানমন্ত্রী হতে চায়। আমি ছোট হব কিন্তু আমি প্রধানমন্ত্রী হব, আমার দল হবে, আমি নেতা হব। এরকম হাজার হাজার দল আছে না, খালি এদেরকে দোষ দিব কেন? আপনার এই যে কি নাম, সাকি সাকি টাকি, এরা যারা আছে, এদের কোনো লোকজন আছে বাম দলগুলির? কিন্তু ওরা কেউ প্রেসিডেন্ট, কেউ সেক্রেটারি, ও একটু গণভবনে বঙ্গভবনে যায়। যাই হোক, এটা আমি শেষ করি। সেটা হচ্ছে এখানে আমি আদর্শগত কোনো বিরোধ দেখি না, এবং আদর্শগত কোনো বিরোধ নেইও। এগুলো হচ্ছে সেপারেশন অফ ইমোশন, ইমোশনের সেপারেশন। এবং এটা স্বামী স্ত্রীর মধ্যেও ভুল বোঝাবুঝি হয় কিন্তু। হ্যাঁ, অনেকদিন রাগ করে থাকে, কথা বলে না, খাওয়া দাওয়া করে না, ধরেন এগুলি তো আমরা পার হয়ে আসি না? এবং পরে এক সময় দেখবেন যে একটা আতরের শিশি আনলে মন গলছেই, সবকিছু গলে যাবে। তো আতর দিয়েই ঠিক এটা সমাধান হয়ে যাবে। এর মধ্যে যদি বিএনপির কোনো লাভ হয়, সেটা হলো মানে আপনার কি বলবো, যে আতরেও হয়তো অন্য কোনো গন্ধ থাকতে পারে, এরকম আর কি। কিন্তু এটা আতরের সমস্যা, অন্য সমস্যা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে আমি আলোচনাটা শেষ করি। এটা আপনার চোখে পড়েছে কিনা আমি জানি না। কালকে আমি একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওতে একজন নারী, সম্ভবত শোবিজের কেউ হবেন, মডেল হতে পারেন অথবা অভিনেত্রী হতে পারেন, জানি না। তো উনি বলছেন যে উনি জামাতকে ভোট দেবেন, উনি চান যে জামাত আসুক, কারণ জামাত এলে দেশটা নাকি ঠিক হবে। তখন একজন সাংবাদিক তাকে প্রশ্ন করলো, আপনি যদি জামাতকে আসতে যাচ্ছেন, জামাত আনলে তো আপনার এই যে পোশাকটা পরেছেন, এই ধরনের পোশাক আপনি পরতে পারবেন না। তিনি বলছেন পরবো না, তারপরে দেশটা ঠিক হোক। তো ওনাকে আবার পরে জিজ্ঞাসা করা হলো যে আপনি জামাতের কোন দিকটা আপনার ভালো লাগে? তিনি জবাব দিলেন, আমার জামাতই ভালো লাগে, কোনো দিক ঠিক নাই, পুরো জামাতটাই ভালো লাগে,
জামাত আসলে দেশটা ঠিক হবে। তো এটা নিয়ে অনেক অনেক কথা বলছে, কিন্তু আমার যে বক্তব্যটা আপনার কাছে এটা হলো যে এই মহিলা এই কথাগুলো বলছেন কেন? উনি কি কোনো রকম ভাবে পেইড হতে পারে, অথবা উনি কি দেশের জামাত ছাড়া অন্য অন্য দলগুলির কর্মকাণ্ড নিয়ে বিরক্ত, অথবা উনি কি জামাতের প্রতি আকৃষ্ট হওয়ার পিছনে কি? যদি জামাতের প্রতি আকৃষ্ট হতেন তাহলে তো তার জীবন আচরণেও তো ওই ধরনের কিছু একটা থাকতো, তা কিন্তু দেখা গেল না। তো এটার পিছনে কি মনস্তত্ত্ব কাজ করতে পারে বলে আপনার মনে হয়? একটা হতে পারে, ধরেন একটা হতে পারে আপনি যেটা বলেছেন যে অনেকেই বলছে এটা যে আমরা তো একেও ভোট দিছি, ওরা আমল দেখছি, এরা আমল দেখছি, এবার একটু জামাতের আমল দেখি। এই সরলীকরণে তো আর রাজনীতি চলে না, দেশ চলে না। কিন্তু মানুষের আবেগ তো হতে পারে এরকম। আরেকটা হতে পারে ভীতি থেকে বলছে, ভয় থেকে বলছে। কারণ এখন তো ভয়ের একটা জায়গা আছে, তাই না? এটা বলে সে নিরাপদ থাকছে। কারণ আপনি যেখানে বলছেন সেখানেই আমি এর গন্ধ পাচ্ছি। উনি যদি সত্যিকার অর্থে ওই আদর্শে বিশ্বাস করতেন, উনার পোশাক থেকে আরম্ভ করে আপনি যেগুলো বলছেন এগুলো তো পরিবর্তিত হয়ে যাওয়ার কথা, তাই না? সেটা পরিবর্তন না করে উনি যখন এভাবে বলছেন, তার মানে উনার ভেতরে একটা ভয় আছে। ভয়টাকে কাভার করার জন্য আপনার উনি এই ধরনের কথা বলে জামাতকে প্রশংসা করছে। এখন ধরেন বিপদে পড়লে যার যার প্রাণ বাঁচানোর জন্য জামাতের কথা বলতে হলে বলবে না? কিন্তু এটাতে সত্যতা যদি থাকে তাহলে বুঝতে হবে যে দুইটা কারণেই সত্যতা আছে। একটা হচ্ছে ভীতি, মানে আগের আমলগুলোর ভীতি, আগের আমলগুলোর যে দুর্ব্যবস্থা বা অব্যবস্থা, এগুলোর জন্য। আর একটা হতে পারে আপনার যে আমাদের, আমি আগেও বলেছিলাম, আমাদের বিপুল মনোজগতের একটা পরিবর্তন বাংলাদেশে ঘটেছে। কারণ কোনো বিষয়ে পরিষ্কার ধারণা নেই। যেমন ধরেন ইরানে যেটা হচ্ছে, মেয়েরা কেন প্রতিবাদ করছে বা মেয়েরা কেন রুখে দাঁড়িয়েছে, এটা সম্পর্কে স্বচ্ছ কোনো ধারণা নেই আমাদের দেশে। আমি দুঃখজনক ভাবে বলছি, স্বচ্ছ ধারণাটা দেয়া যায় না, দেয়া হয়ও না। আরেকটা হচ্ছে আপনার আমাদেরকে বুঝতে শিখিয়েছে, কাঁদতে শিখিয়েছে। আমরা অনুভব করব, কাঁদবো, বেদনা, আনন্দ সবকিছু ধর্মীয় ভিত্তিতে, অন্য ধর্মের জন্য আমরা করব না। এইটা যখন একটা ফেনোমেনা হয়ে দাঁড়ায়, এটা যখন একটা অভ্যাসে পরিণত হয়, তখন এই ধরনের হয়তো মানে আমার মনে হয় যে খুব একটা আশ্চর্যের কিছু আমি দেখি না। আমি আলোচনাটা শেষ করতে চাই এই যে প্রসঙ্গটা দিয়ে, সেটা হলো আপনি দেখবেন যে ভারতের সঙ্গেও কিন্তু আমাদের সম্পর্ক এখন একদম তলানিতে চলে গিয়েছে। ভারত একদিকে আমাদেরকে নানাভাবে অভিযুক্ত করছে যে আমাদের এখানে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, কিন্তু আমরা বরাবরের মতো সেগুলোকে মোটামুটি অস্বীকার করে যাচ্ছি। যখন তারা দু একটা ঘটনার কথা উল্লেখ করছে আমরা বলছি হ্যাঁ ওটা তো আমরা বিচার করছি, আমরা তো ওখানে 10 জনকে 12 জনকে অ্যারেস্ট করেছি, এগুলো বলছি। কিন্তু এই অ্যারেস্ট করাই কি সমাধান, নাকি সে ধরনের ঘটনা ঘটতে না দেওয়াটা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়? আপনার কি মনে হয় এই ঘটনাগুলো আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে? আসলে দেখেন, এটা তো মানে সম্পর্ক যে তলানিতে চলে গেছে এটা তো বোঝাই যাচ্ছে। এবং এটা তো একতরফা নয়, উভয় তরফের নানা ধরনের ভুল বোঝাবুঝি, ভ্রান্তি এবং সমর্থন অসমর্থন মিলে এটা তৈরি হয়েছে, না? ভারত শেখ হাসিনা সরকারকে সমর্থন করত, কিন্তু যেটা ক্ষতি হয়েছে সেটা আমি মনে করি কি যে আমাদের দেশের নিরীহ যারা প্রগতিশীল মানুষ এবং সংখ্যালঘুদের ব্যাপক ক্ষতি হয়েছে। কারণ আপনি দেখবেন যে এটাকে দুইভাবে আমি দেখতে পারি, একটা হচ্ছে ক্লিনজিং আর একটা হচ্ছে ভয় দেখানো। যে কোনো কারণেই হোক সংখ্যালঘুদের এখন আর কোনো, এখন ভারত বিরোধিতা আর সংখ্যালঘু বিরোধিতা তো এক জিনিস নয়। আপনার ধরেন ভারত যদি ভারত যখন ইয়েতে পানি দেয় না, তিস্তা নদীতে যখন পানি দেয় না, তখন কি খালি মুসলমানরা ইফেক্টেড হয়? তখন তো বাঙালি হিন্দু ইফেক্টেড হয়। ওই এলাকায় যে হিন্দু থাকে তার বাড়িতেও তো বন্যা হবে, এবং পানি না পেলে তার বাড়িতেও খরা হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের দেশে এটা একটা মানে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রত্যেক আমলে, এমনকি আওয়ামী লীগের আমলেও। কিন্তু পার্থক্যটা হচ্ছে আওয়ামী লীগ আমলে হয়তো রাষ্ট্র চায়নি, রাষ্ট্রের যারা দায়িত্বে ছিল তারা চেয়েছে কিনা সেটা প্রশ্নবোধক, চেয়েছিল অনেক সময়, কিন্তু রাষ্ট্র চায়নি যে সংখ্যালঘু নির্যাতন করা হোক। কিন্তু এখন দেখেন রাষ্ট্র একেবারেই নিশ্চুপ। একজন নোবেল বিজয়ী ক্ষমতায় আছেন, যিনি শান্তিতে নোবেল পেয়েছেন, তার আমলে একটা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলা হলো কোনো কারণ ছাড়া। তারপরে দেখবেন যে কারণ বলতে কোনো প্রমাণ ছাড়া। তারপরে দেখবেন যে কথায় কথায় একে ওকে, এবং ম্যাক্সিমাম দেখবেন মানে ধর্মীয় পরিচয়ের কারণে তাদের কথা বলার অধিকারও নেই। এখন ভারত বিরোধিতার সাথে এটা জড়িয়ে ফেললে বাংলাদেশে যেটা মুশকিল হবে, কারণ বাংলাদেশ পাকিস্তানও নয়, বাংলাদেশ নেপালও নয়, বাংলাদেশ ভারতও নয়, বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশে এটা যেটা আমার মনে হয় যেটা হবে,
সেটা হচ্ছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা তো এমনিই কমে গেছে। কিছু স্বার্থান্বেষী মানুষ আছে যারা জমির জন্য, নারীর জন্য, ভোগ দখলের জন্য এগুলো সমর্থন করে। বাকি মানুষের মনে যে ইম্প্যাক্টটা হবে, এবং আপনাকে আমি একটা কথা বলতে চাই, আন্তর্জাতিক মহলে কিন্তু এটা নিয়ে সাড়া পড়েছে। কারণ আন্তর্জাতিক মহল, আমাদের অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওই যে বখলস দেয়া মিজান সাহেব উদাও হইতে পারে, কিন্তু পৃথিবীতে তো আর উদাও হয় নাই না। তো কাজেই এইটা একটু আমার মনে হয় আমাদের দেশের ভাবমূর্তির সাথে এটা একটু জড়িয়ে আছে। এবং এদের নিরাপত্তা বিধান করা, বিশেষ করে সব মানুষের, সর্বস্তরের মানুষের জীবন ও মালের নিরাপত্তা আমরা যদি নাই পাই, কথা বলেই বা কি লাভ হবে, আর নির্বাচন করেই বা কি লাভ হবে। এবং শেষ কথাটা আমি বলতে চাই, এই সরকার কিন্তু, অন্তর্বর্তীকালীন সরকার, নিরাপত্তা প্রদানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব জাজগুপ্ত।